আজকে শুরু করব দ্য সেকেন্ড কামিং ডব্লিউ ইয়ার্স বা উইলিয়াম বাটলার ইয়ার্সের লেখা। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেটা ডিসকাস করব, অবশ্যই দেখতে হবে। কিন্তু দেখো, দ্য পোয়েট, যে নাম হলো আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড রাইটার অফ 20th century, established himself the greatest figures of 20th century literature। কি বলছে, কবি একজন আইরিশ কবি ছিলেন, লেখক এবং ড্রামাটিস্ট বা নাট্যকার ছিলেন, এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন 2000 খ্রিস্টাব্দ বা বিংশ শতাব্দী যেটা বলা হয়। এবার দেখবো কবিতার মধ্যে কী কী আছে। যেহেতু একটা দ্য সেকেন্ড কামিং মানে কি বোঝাচ্ছে, সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। দ্বিতীয় আগমন যেহেতু এটা অনার্স লেভেলের কবিতা, আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, সেখানেও অনার্স লেভেলের কবিতা ডিসকাস করা আছে, সেখানে চাইলে তোমার দেখতে পারো। যেহেতু এটা 11-এর ফার্স্ট সেম, খুব সহজ সরল ভাষায় বলে দিচ্ছি, দেখো স্কিপ করবে না। দ্য সেকেন্ড কামিং 1990 was composed the ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড রাশিয়ান রেভলিউশন। প্রথম বিশ্বযুদ্ধের সময় লেখা একটা, 1919 সালে। আর বলেছে রাশিয়ান রেভলিউশন, রাশিয়ার যে বিপ্লব। এক্সপ্রেস হরর দ্য রাইসেস অফ অ্যানার্কি ফোর্সে। অ্যানার্কি মানে কি, একটা অরাজকতা, চারিদিকে যেমন দ্বন্দ্ব হিংসা হলে কী হয়, মানুষের মধ্যে চারিদিকে সমাজে আমরা সবসময় দেখতে পাই যাতে হিংসা, দ্বন্দ্ব, মারামারি, গণ্ডগোল, খুনোখুনি, এই সমস্ত ব্যাপার হয়ে যায়, সেটা হচ্ছে যুদ্ধের মধ্যে পড়ে। এখানে সেই সমস্ত নিয়ে লেখা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে কি, বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় কাহিনী। যে থাকে সে বোঝে। মানে কী বলতো, নিজের জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বলা যায়। একটা কথা মনে রাখবে, নিজের জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে না বুঝতে হয় সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার পরিস্থিতি কেমন চলছে। সেরকমই কবি যেহেতু অবজার্ভ করেছিলেন সেই সময় কী হয়েছিল, তিনি অবজার্ভ করেছিলেন, আমরা তো অবজার্ভ করি না, আমরা বুঝতে পারি না। তাহলে দেখো, আমরা এইগুলো লেখা পড়ে বা এই ভাষগুলো পড়ে আমরা জানতে পারি আসলে কবিটা কতটাই মর্মান্বিত হয়েছিলেন এবং কতটা দুঃখ পেয়েছিলেন, সেই সম্পর্কে লেখা। যুদ্ধ হলে কী হয়, মানুষের মধ্যে খুনোখুনি হলে সাধারণ মানুষের ক্ষতি হয়, সাধারণ মানুষের তো ক্ষতি হয়, চারিদিকে একটা হাহাকার পড়ে যায়। চারিদিকে আমার পরিবেশ যেমন আমরা দেখতে পাচ্ছি, যেরকম হচ্ছে, সেরকম একটা পরিবেশ ছিল সেই সময়ে। তারপরে দেখো, এটা বলছে অ্যান্টিথেটিক্যালি টু দ্য খ্রিস্টিয়ান সিভিলাইজেশন ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট। এই কবিতা প্রথমে বলেছে যে এটা খ্রিস্টান যুগের একটা সূচনা, ফার্স্ট স্ট্যান্ডার্ড আমরা দেখবো। বলেছে তারপর খ্রিস্টান সিভিলাইজেশন হ্যাজ লস্ট ইটস বন্ড। তারপরে বলছে কি না, যে ফার্স্ট স্ট্যান্ডার্ড খ্রিস্টান ধর্ম বা খ্রিস্টান সম্প্রদায় সবে কী হয়েছে না, তার বন্ধনটা হারিয়ে ফেলেছে। এটা আমরা ফার্স্ট স্ট্যান্ড দেখতে পাবো। তারপর কী হচ্ছে, উইথ দ্য সেন্টার এসকেপিং ফ্যালকন পেস নো হিট টু দ্য ফ্যালকনার ব্লাডি টাইট সুইপস। যখন যুদ্ধ হচ্ছিল তখন চারিদিকে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছিল, রক্ত নদীর বন্যা বয়ে যাচ্ছিলো, মানুষের খুনোখুনি হয়ে যাচ্ছিলো, হানাহানি হয়ে, এই সমস্ত যে কে কাকে মারবে, কীভাবে বেঁচে থাকবে, সেই প্রয়াসটুকু হারিয়ে ফেলেছিল। সেকেন্ড স্টেজে কী দেখবো আমরা, এক্সপোজ দ্য বিগিনিং অফ আ নিউ বেস্টিয়াল সিভিলাইজেশন অন কমপ্লিশন অফ দ্য লাইফ স্প্যান 2000 ইয়ার্স অফ দ্য খ্রিস্টান এরা। যে বিংশ শতাব্দীর যে খ্রিস্টান সভ্যতার যে একটা মর্মান্তিক কাহিনী, হিংস্র কাহিনী, সেটাকে তুলে ধরা হয়েছে। অলসো ফ্রাইটেনিং দ্য সাইট অফ সিচুয়েশন, এবং কবি দেখছে সেই সিচুয়েশনটা কেমন ছিল, একটা হরর, একটা মর্মান্তিক ভয়ঙ্কর কাহিনী, যার মধ্যে কোনো খাদ্য ছিল, শুধু ভয় ভয়, একটা চেঁচামেচি, গণ্ডগোল, এই সমস্ত কবি এর মধ্যে ফুটে তুলেছে। এক ঝলক দেখে নেব, এক ঝলক দেখবো, কি দেখবো না, ক্যারেক্টার এর জানা উচিত আমাদের। দ্য ফ্যালকন রিপ্রেজেন্টিং হিউম্যানিটি সেপারেটেড ফ্রম দ্য ফ্যালকনার। দেখো, হিউম্যানিটি বলতে মানব সভ্যতা, মানব সমাজের কথা বলা হয়েছে, মানুষদের কথা বলা হয়েছে। তারা কি বলছে না, আমাদের যে পালনকর্তা তার থেকে আমরা সেপারেট, আলাদা হয়ে গেছে। সেপারেট মানে আলাদা হয়ে যাওয়া। তারপর বলছি দেখো, দ্য ফ্যালকনার মে রিপ্রেজেন্ট গড অর ট্র্যাডিশনাল ভ্যালুস, এক ঈশ্বর বা যার একটা আলাদা ঐতিহ্য বা গুরুত্ব রয়েছে। দেখো, আমাদের মধ্যে এমন হয়ে গেছে না, আমরা যদি কারো হেল্প করতে চাই বা হেল্প চাই, হয়তো সেরকম সময় পাই না বা করতে পারি না, কিন্তু আমরা কী করি, চেষ্টা করি। সেরকমই দেখো, এখানে যে গড সবার কাছে সমান, গডের কাছে সবাই সমান। এবারে দেখো এখানে কী হচ্ছে না, আমরা আমাদের পালনকর্তা থেকে সরে আসছি, এটা আমাদের নৈতিকতা, এটাই প্রকাশ করছে না কে না দ্য ফ্যালকনার। এখানে থেকে আর বলছে দেখো, এথিক্যাল রেসপন্সিবিলিটি, যার একটা আলাদা দায়িত্ব রয়েছে, আলাদা দায়িত্ব রয়েছে। সেরকম দেখো, দ্য স্পিংসটা কী বোঝাচ্ছে, স্পিংস তোমরা জানো, সিংহের মতো শরীর, মানুষের মতো মাথা, অনেকেই জানো, পড়েছ। এ মাইথোলজিক্যাল ক্রিয়েচার দ্যাট ওভেন গার্ডস দ্য
এন্ট্রান্স টু দ্য হিডেন ট্রেজার। দেখো বিশেষ করে গুপ্ত সম্পদ যেগুলো রয়েছে সেখানে কিন্তু একটা গার্ড হিসেবে কাজ করে। তোমরা মিশরের অনেক পিরামিড দেখেছো, সেখানেও স্ফিংসের কথা রয়েছে, জানো। একটা বাইবেল বা পুরাণের অনুযায়ী সেই সমস্ত ডিসকাস করা আছে। দ্য রাব বিচটা কি? রিপ্রেজেন্টস আ ডার্ক কেওটিক আনপ্রেডিক্টেবল ফিউচার, বাট ইটস অ্যারাইভাল কুড অলসো হিন্ট অ্যাট চেঞ্জ লিডিং টু দ্য নিউ পসিবিলিটিস। দেখো এখানে রাব বিচ বলতে আমরা বৃষ্টি বলতে পশু বোঝায়, সে হিংস্র হতে পারে, মারাত্মক ক্ষতিকর হতে পারে। এর মধ্যে যখন সে দিয়ে রাব বিচটার কথা বলা হয়েছে, তার নিশ্চয়ই চারিদিকে অরাজকতা, হিংসা, দ্বন্দ্ব আমি আগে বলেছিলাম, সেই সমস্ত কথা বলা হয়েছে। এবং সেখানে আরও বলেছে যখন এই পশুটা এসছে সব কিছু চেঞ্জের একটা সম্ভাবনা চলে এসেছিলো। দেখো আমাদের চারিদিকে যে অরাজকতা এই চলছে, এগুলো সৃষ্টি তো মানুষ আমরা করে থাকি, সমাজে অনেক মানুষ করে থাকে বা অজান্তে হয়ে যায় কিন্তু বুঝতে পারি না। সেরকমই সেগুলো দমন করার জন্য বা ঠিক করার জন্য কারোর না কারোর তো প্রয়োজন। সেরকমই এখানে বলেছে যে চারিদিকে যেহেতু একটা অরাজকতা, যুদ্ধ, দ্বন্দ্ব এই সমস্ত চলছিল, সেখানে কিন্তু একটা দমন বা শান্তি চেয়েছিল, কবি চেয়েছিল। সেটাই বলছে যখন রাব বৃষ্টি এসে গেছে নিশ্চয়ই একটা কোনো পসিবিলিটি এসছে কিসে না পরিবর্তনের, সেটা বলেছে। তারপরে দেখো স্পিকারটাকে, এখানে স্পিকার বলতে পাঠকের কথা বলা হয়েছে, তিনি এগুলো ডিসকাস করছে, দেখছেন বা বলেছেন। তা দেখো এই সমস্ত কিন্তু তোমাকে পড়তে হবে, না পড়লে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কেননা সামনে তো পরীক্ষা রয়েছে, খুব কম সময়। আমরা একটা কথা বলি যে সময় নেই স্যার, কী করে পড়বো, দেরি হয়ে গেছে। দেখো সময় কার জন্য থেমে থাকে না, আমার জন্য নয়, তোমার জন্য নয়। সাফল্য আসে কষ্টের মাধ্যমে, সবসময় মনে রাখবে। এক কথা বলি, জীবনে যদি ভুল হয়ে যায়, হতেই পারে, সবার জীবনে ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, তো তোমাদেরও ভুল হতে পারে। দেখবে গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন যে যদি জীবনে কোনোদিন ভুল করো, যদি জীবনে কোনোদিন ভুল করো বা ভুল হয়ে যায়, সেই ভুলটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো। কী হলো না, ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি, বা ভুল আমাদের অনেক কিছু নতুন কিছু শিখিয়ে দেয়, সেটা আমরা জানতে পারবো। এবার শুরু করবো, টেক্সটটা পড়বো, ডিসকাস করবো, স্কিপ করবে না তাহলে জানতে পারবে না। টেক্সটটা পড়ে অনেক কিছু ডিসকাস করা আছে, তাকে একটা কথা বলবো, অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন, কিন্তু হ্যাঁ সেটা যেন পজিটিভ দিক হয়, ইতিবাচক দিকে আমরা চলাফেরা করবো। একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও সবাইকে, যেভাবে সাপোর্ট করছো, সাপোর্ট করো, খুব ভালো লাগছে। দ্য সেকেন্ড কামিং, উইলিয়াম বাটলার ইয়ার্স। দেখো টেক্সটটা পড়ছি একটু। টার্নিং অ্যান্ড টার্নিং, আবর্তন এবং আবর্তন। ইন দ্য ওয়াইনিং যায়, বিশাল আকার পরিবর্তন বা ঘূর্ণন, চক্রন। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। বলছে বাজ পাখি শোনে না তার পালনকর্তার কথা। মানে কি, মানুষ, সমাজটা কিন্তু একটা পরিবর্তনশীল। দেখো কার জন্য সমাজ থেমে নেই, সব কিছু পরিবর্তনশীল। তুমি পরিবর্তনশীল, আমিও পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, সব কিছু পরিবর্তনশীল। তাহলে কেউ কারের জন্য কোনো কিছু ধরে রাখে না। তাহলে আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছি, সব আমাদের পালনকর্তা যারা আছে তাদের থেকে আমরা আলাদা হয়ে গেছি। তো যদি আমরা পালনকর্তা থেকে আলাদা হয়ে যাই, তিনি অবশ্যই আমাদের উপরে রেগে যাবেন। তাই আমাদের কী করা উচিত, সবাইকে মেনে নিয়ে চলা উচিত। তাই সেই সিস্টেমটা এখানে কবি দেখতে পাচ্ছেন না। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু পড়ে গেছে বা পতিত হয়ে গেছে, মানে কি বিশ্বাস হারিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, মূল কেন্দ্রবিন্দু সেটাকে ধরে রাখার জায়গা নেই। মূল কেন্দ্রবিন্দু বলতে দেখো এখানে যে নিজেদের মধ্যে একটা যে বিশ্বাস, ঐতিহ্য রয়েছে সেটা কিন্তু হারিয়ে ফেলেছে এক এক। যে যুদ্ধের সময় কেউ করে চেনে না, শুধু আপন প্রাণ বাঁচানোর চেষ্টা করে। তাই বলছি সেই মূল কেন্দ্রবিন্দুটা না আর নেই, হারিয়ে গিয়েছে, কবিটা বারবার দেখতে পাচ্ছে। মেয়ার অ্যানার্কিস লোস্ট আপন দ্য ওয়ার্ল্ড, ওই চারিদিকে একটা অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যেখানে হিংসা, দ্বন্দ্ব, মারামারি, এই সমস্ত ব্যাপার, লুটপাট সব এক দেখতে পাচ্ছে কবি, সেগুলো ফুটে উঠেছে এই কবিতার মাধ্যম দিয়ে। দ্য ব্লাড জিম টাইড ইস লোস্ট, বলছে দেখো চারিদিকে একটা রক্ত নদীর বন্যা বয়ে যাচ্ছে। যুদ্ধ হলে কী হয়, একটা রক্ত খুনোখুনি চারিদিকে যে হিংসা অরাজকতা সেগুলো সৃষ্টি হয়, এবং সেখানে মানুষকে মেরে দিচ্ছে বা একে অপরকে ধ্বংস করা, সেগুলো একটা রক্তের মতো বন্যা বয়ে যাচ্ছে, সেগুলো কবি তুলে ধরছে। অ্যান্ড এভরিওয়ার, প্রত্যেক জায়গায়, দ্য সিনেমনি অফ ইনোসেন্স ইজ ডোন, বলছে দেখো নিষ্পাপতার যে উৎসব সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। চাই নিজেদের মধ্যে যদি সুখ শান্তি না থাকে তাহলে সেটা কিন্তু হবে না, সে আনন্দটা আমরা পালন করতে পারি না। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, বলছে সমস্ত ভালো কিছু সব পরিবর্তন হয়ে গেছে, যার মধ্যে কিছু নেই, কী হয়ে গেছে, হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তাদের মধ্যে একটা গভীর বা ঐকান্তিক
কি খারাপগুলো ফুটে উঠছে, সব থেকে ভালোগুলো সরে যাচ্ছে, খারাপগুলো ফুটে উঠছে। যে যুদ্ধ হলে কী হয়, আমরা অনেক দেখি চারিদিকে, বন্ধু বান্ধব মধ্যে আমরা খেয়াল করে দেখি, অনেক ফ্রেন্ডস রয়েছে। বন্ধু অনেক রকম হতে পারে, দোস্ত আর খাস দোস্ত। আমি একটু বলি, দোস্ত আর কেউ ঠিকই বলেছিল যে দোস্ত আর খাস দোস্ত। দোস্ত বলতে কি, যে তোমার সব সময় সঙ্গে থাকবে, পাশে থাকবে, সাহায্য করবে, দুঃখে থাকবে, সুখে থাকবে, খারাপ কাজ থেকে সরিয়ে আনবে। আর খাস দোস্ত ভেসে আসা মেঘের মতো, আসবে সুখে, যাবে দুঃখে, কিছু কিছু সময় তোমার ক্ষতি করে চলে যাবে। এটা হচ্ছে খাস দোস্ত। এই দোস্ত আর খাস দোস্তের মধ্যে এটাই পার্থক্য। কেউ না কেউ এটা সঠিক বলেছিল। সেকেন্ড কোয়েশ্চেনে কি দেখবো, শিওরলি সাম অর রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড। হাতে মনে হয় কিছু একটা পরিবর্তন হতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। হাতে মনে হয় দ্বিতীয় আগমন হতেই পারে। দ্বিতীয় আগমনে কি, দেখো সব কিছুরই একটা শেষ আছে, সব সৃষ্টির একটা ধ্বংস আছে। এই মানুষ মরণশীল, আমরা দেখছি প্রত্যেক দিন কত না মানুষ মারা যাচ্ছে। দেখি কী বুঝলাম আমরা, যে প্রত্যেক মানুষই মরণশীল, সবাইকে মৃত্যু কিন্তু গ্রহণ করতেই হবে। শিওরলি অ্যাট দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, হার্লি আর দোজ ওয়ার্ডস আউট, এই সমস্ত কথাগুলো বেরিয়ে আসে। হোয়েন আ ভাস্ট ইমেজ, একটা বিশাল চিত্র, ছবি, মূর্তি, আউট অফ স্পিচুয়াস মুন্ডি, নরখাদ্যের মতো একটা দৈত্যাকার মূর্তি আসে। ট্রাভেলস মাই সাইড, সমস্যা দেখা যাচ্ছে। দেখো যদি হিংস্র কোনো পশু আসে, আমরা তো ভয় পেয়ে যাবো, অবশ্যই ভয় পেয়ে যাবো। সামহোয়ার, কোথাও, ইন স্যান্ডস অফ দ্য ডিজার্ট, মনে হয় মরুভূমির বালিকাময় জায়গা থেকে, আর সেফ উইথ লায়ন্স বডি, মানুষের মতো, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, মানুষের মতো মাথা এবং সিংহের মতো শরীর, যেটাকে আমি ডিসকাস করছিলাম একটু আগে, সেটার কথা বলা হয়েছে। এ গেজ ব্ল্যাঙ্ক, শূন্যের দিকে তাকিয়ে থাকে, অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, করুণ সূর্যের মতো। দেখো সূর্য যেমন সব জায়গায় সমান কিরণ দেয়, যদি সেটা আলাদা ব্যাপার, জায়গা ভেদে হতে পারে, সেরকমই চারিদিকে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, যেখানে ভালোবাসার কোনো কথাই হচ্ছে না, শুধু হিংসা, দ্বন্দ্ব, মারামারি, বা কীভাবে পালিয়ে গিয়ে যে জীবন বাঁচাবে সেই সমস্ত চিন্তাভাবনা ছিল। আমরা অনেক ইতিহাসে পড়েছি, বিভিন্ন যুদ্ধ হয়েছিল, সব জায়গায় দেখেছি, তাদের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। আবার অনেকে কেউ না কেউ যুদ্ধকে বা বিভিন্ন আন্দোলনকে কারোর দ্বারা সেটা আবার সঠিক করা হয়েছিল বা কমিয়ে দেওয়া হয়েছিল। ইস মুভিং ইটস স্লো থাইস, এবং বলছি ঘুরতে চলছে বা ঘূর্ণন হচ্ছে কি উরুভঙ্গের মতো এটা ঘুরতে চলছে, চারিদিকে ঘুরছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, এর সব দিকে রিল শ্যাডোস, ছায়াময় ভাবে ঘুরছে, অফ দ্য ইন্ডিগন্যান্ট ডিজার্ট বার্ডস, এই মরুভূমিদের পাখিদের মতো চারিদিকে ছায়াটা ঘুরতে থাকছে, এবং চারিদিকে একটা যে অরাজকতা বা শান্তির বার্তা তো নেই, সেই সমস্ত ডিসকাস করা হয়েছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, মনে হয় আবার অন্ধকার নেমে এসেছে। অন্ধকার মানে কি, একটা ভয়ঙ্কর ব্যাপার, যেখানে দেখবে চারিদিকে একটা, যেখানে সমস্যা হয়, চারিদিকে একটা অরাজকতা বা পরিবেশটা, যে হিংসাত্মক মারামারি গণ্ডগোল হয়, সেখানে দেখবে একটা সন্দেহ, সর্বদা আতঙ্ক সৃষ্টি হয়, কী হবে, কী হতে চলেছে, এই সমস্ত ব্যাপার ভয়ে ভয়ে সবাই থাকছে, না থাকতে হয়। বাট নাও, কিন্তু এখন আমি জানি দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোন স্লিপ, মনে হয় 20 শতকে পাথরের ঘুম ঘুমাচ্ছে। ওয়ার ভেক্স টু নাইট মেয়ার বাই এ রকিং ক্যাডেল, এবং সেখানে দেখা যায় কোনো দোদুল্যমান সন্তানকে দোলনায় দৌড়াচ্ছে। অ্যান্ড হোয়াট রাব বিস্ট, এবং সেই পশু, বিভৎস পশু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, মনে হয় শেষে সময় এসে গেছে তার আসার। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, মনে হয় সে হবুথুবু ভেবে সে বেথলেহেমের দিকে তার আবার জন্ম হবে। আবার জন্ম হয় মানে কি, যীশু খ্রিস্ট আবার আগমন হবে, এবং তিনি আসার পরে এই সমাজটাকে আবার সব ঠিকঠাক করে দেবে। দেখো এখানে একটা কথা বলি, যে মাইথোলজিক্যাল বা মিথ যে স্টোরিগুলো রয়েছে, আমরা অ্যাডাম আর ইভের গল্প জানি, আমরা প্যারাডাইস লস্টের গল্প জানি, জল মিল্টনের লেখা। ওখানে দেখবো যে কীভাবে অ্যাডাম আর ইভ খেয়ে শয়তান বা স্যাটান কীভাবে নিক্ষেপ করেছিল হেভেন থেকে, সেই সমস্ত চারিদিকে নামার পরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। সেখানে শয়তান সবসময় ফাঁদ পেতে থাকে, কীভাবে তাদেরকে ক্ষতি করবে। আমাদের মধ্যে কিছু লোক আছে এরকমই, অনেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তারা ক্ষতি করতে পারে না। কারা ক্ষতি করার চেষ্টা করে, দেখবে তোমার যখন ক্ষতি করে কারা, বা তোমার নামে যখন কারা ডিসকাস করবে, আর্গুমেন্ট করবে বা সমালোচনা করবে, তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। তারা তোমার নামে উল্টোপাল্টা কমেন্ট করে বেড়াবে, তারাই তোমার নামে উল্টোপাল্টা বলে বেড়াবে সমাজের মুখে, কিন্তু তাদের দেখো আসলে তাদের কোনো যোগ্যতা নেই এই সমস্ত ডিসকাস করার। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।